Kenapa tak tidur lagi, ha? ঘুমটা ভেঙে গেল। কারেন্ট চলে গেছে। ঘড়িতে রাত 1টা হবে। ফোনটা হাতে নিয়ে জানালাটা খুলে দিয়ে বসলাম। বাইরের চাঁদের আলো ঘরে এসে পড়ছে। চারিদিকে সুন্দর একটা পরিবেশ, হালকা বাতাস এসে লাগছে শরীরে। বসে আছি, হঠাৎ চোখে পড়লো কয়েকজন মানুষ হেঁটে যাচ্ছে পাশের রাস্তা দিয়ে। সাথে কিছু একটা নিয়ে অন্ধকারে ঝাপসা ঝাপসা দেখছি চাঁদের আলোতে কতটা আর দেখবো। চোর ভেবে দরজাটা খুলে বেরিয়ে গেলাম বাইরে। মোবাইলের লাইটটা ধরে বলে উঠলাম, কে কে যায় কে আপনারা? এই বলে আর একটু সামনে যেতে দেখলাম কয়েকজন লোক সাথে একটা লাশ কাঁধে করে নিয়ে যাচ্ছে। ওদের দেখে বললাম, কে আপনারা? কেউ মারা গেছেন বুঝি? কোথায় নিয়ে যাচ্ছেন? আমার কথা শুনে কর্কশ গলায় একজন বলে উঠলো, আমরা পাশের এলাকার লোক, সামনে ওই যে কবরস্থান, সেখানে যাচ্ছে লাশটাকে কবর দিতে। আমার বাসা থেকে কবরস্থান 3-4 মিনিটের পথ। ঘুমটা ভেঙে গেছে, আর ঘুম আসছে না। ভাবলাম যাই না, আমিও যাই। মৃত মানুষ, ওদের সাথে গিয়ে জানাজাটা করে কবর দিয়ে আসি, এই ভেবে ওদের পিছনে পিছনে হাঁটতে লাগলাম। বলতে গেলে সব মিলিয়ে তাও 30-40 জন লোক ছিল। যাই হোক, কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম কবরস্থানে। সেখানে গিয়ে চুপ করে দাঁড়িয়ে রইলাম। হয়তো 2-3 মিনিটের মধ্যে লাশটা কবরে রাখা হবে। মনে মনে ভাবলাম, আমি তো কবর দিতে আসলাম, তা লোকটাকে আমার পরিচিত হতেও তো পারে। এই ভেবে পাশে থাকা লোকটাকে বললাম, ভাই, কিছু মনে না করলে আমি কি একটু লাশটাকে দেখতে পারি? আমার কথা শুনে লোকটা কোনো কথা না বলে সামনে থাকা লাশের মুখটা খুলে দিলেন। আমি লাশের মুখটা দেখতে চমকে উঠলাম। বুকের মধ্যে ধুক করে উঠলো। এ কি দেখলাম আমি? লাশটার অন্য কারো না, আমারই। নিজের লাশ নিজে কেমনে দেখছি? এটা কি হচ্ছে আমার সাথে? আমি তো বেঁচে আছি, তাহলে আমার সামনে কে? এটা স্বপ্ন না বাস্তব? ভয়ে ভয়ে পেছনে ফিরে তাকালাম। এ কি, পেছনে যে মানুষগুলো ছিল সবগুলো কঙ্কাল হয়ে গেল কিভাবে? চোখে ভুল দেখছি না তো? না, ঠিকই দেখছি। বুঝতে দেরি হলো না, আমার সাথে খারাপ কিছু ঘটতে যাচ্ছে। পেছনে কঙ্কালগুলো হাসতে লাগলেন। আমার ডানে বামে দুজন দাঁড়িয়ে আছে। খুবই ভয়ানক চেহারা তাদের। ওদের দেখে চিৎকার দেবারও শক্তি ছিল না আমার। আমি যেন বরফ হয়ে গেছি, নড়াচড়া করতে পারছি না। হঠাৎ চোখের পলকে একটা ভয়ঙ্কর অবয়ব আমার সামনে এসে দাঁড়ালো। কি বলবো, তার মুখটা মনে হয় আগুনে পুড়ে গেছে। মুখের মধ্যে ঘাগুলো থেকে রক্ত পুঁজ বেয়ে বেয়ে পড়ছে। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো তার চোখ একটা। আমি বুক ফেটে চিৎকার দিচ্ছি, কিন্তু আজ বেরোচ্ছে না। হঠাৎ সামনে থাকা ভয়ঙ্কর অবয়বটা বলে উঠল, দাফন হবে, জীবিত মানুষের দাফন। অবয়বটার কথা শুনে সবাই হাসতে হাসতে বললেন, দাফন হবে, দাফন। মনে মনে দোয়া পড়ছি, এ বুঝি আমাকে মেরে ফেলবে। ভয়ানক অবয়বগুলো দৌড়ানোর চেষ্টা করলাম, পারলাম না। পেছন থেকে কে যেন প্রচন্ড জোরে আঘাত করলো আমাকে। আঘাতের কারণে মাটিতে পড়ে গেলাম। তখন অবয়বটা বলেছিল, কি রে, পালাচ্ছিস কোথায়? তোদের বলছিলাম না কাউকে ছাড়বো না, আমি আবারও আসবো। এখন একটা একটা করে মরবি, সবাই মরবি। এই বলে আমাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে কবরের দিকে। হয়তো জীবিত মাটি চাপা দিবে আমাকে। ভয়ানক সেই অবয়বটা আমার পা টেনে ধরে নিয়ে যাচ্ছে কবরের দিকে। ঠিক তখনই কানে ভেসে আসে ফজরের আজানের আওয়াজ। আজানের আওয়াজ পেতেই চোখের পলকে বাতাসে মিলিয়ে গেল অবয়বগুলো। যাবার আগে আমাকে বলে গেল, তোর ভাগ্য ভালো, আজকে বেঁচে গেলি, আমি আবার আসবো, তোদের সবাইকে তিল তিল করে মারবো। অবয়বগুলো চলে যাবার পর সামনে পিছনে আর না দেখে দৌড় দিলাম বাসার দিকে। এক দৌড়ে বাসায় আসলাম। এসব কি ঘটলো আমার সাথে? প্রাণে বেঁচে গেছি আজকে। বাসায় কাউকে কিচ্ছু বুঝতে দেইনি, কারণ সমস্যাটা হচ্ছে হয়তো অন্য কারণে। সেদিন বিকেল বেলা নয়নকে ফোন দিলাম, দিয়ে বললাম, নয়ন কই তুই? আকাশ ও নাহিদকে নিয়ে দেখা কর, আমার সাথে কথা আছে। এই বলে সেদিন বিকালে
দেখা হলো আমাদের। আমরা 4 জন খুব ভালো বন্ধু, সেই ক্লাস 1 থেকে একসাথে পড়াশোনা করছি, খেলাধুলা আড্ডা সব একসাথেই করতাম 4 বন্ধু মিলে। যাই হোক, দেখা হতেই নয়ন বলল, নয়ন কি রে নিশা, কি হয়েছে, কোনো প্রবলেম হয়েছে কি? আমি বললাম বড় প্রবলেম। জানিস তো কাল রাতে আমার সাথে ভয়ানক একটা ঘটনা ঘটে গেছে রে। এই বলে ওদের পুরো ঘটনা খুলে বলি আমি। আমার মুখে কথাগুলো শুনে চমকে যায় সবাই। তখন আকাশ বলে, কি তোর সাথে এই ঘটনা ঘটেছে? কাল রাতে তো আমিও ভয় পেয়ে গেছিলাম রে। আমি সে কি ভয়ানক কাণ্ড রে ভাই, সেই কথা মনে হলে শরীরে কাটা দেয় আমার এখনো। আকাশের মুখে কথাটা শুনে সবাই ওর দিকে তাকিয়ে বললাম, কি কি হয়েছে তোর বল? তখন আকাশ বলল, আর বলিস না, বড় আপুর বিপি হয়েছে, হাসপাতালে ভর্তি। আমি গিয়েছিলাম দেখতে। রাত যখন বাসায় ফিরছিলাম ঘড়িতে তখন 11টা। অটো থেকে নেমে ভিটা রাস্তা দিয়ে হেঁটে আসছিলাম। সামনে বাসঝাড়ের পাশে আসতে পেছন থেকে একটা ডাক শুনলাম। ডাকটা কার ছিল জানিস? আমরা কার ডাক ছিল বল? আকাশ বলল, ডাকটা ছিল নাহিদের। মনে মনে ভাবলাম, নাহিদ এখানে কি করছে? ভেবে পিছনে ভালো করে তাকালাম, কিন্তু সেখানে নাহিদ ছিল না। হঠাৎ বাসঝাড় থেকে একটা চিৎকার ভেসে আসলো। নাহিদ বলছে, আকাশ বাঁচা আমাকে। ওর চিৎকার শুনে আমি দৌড়ে গেলাম বাসঝাড়ের ওর কাছে যেতেই যা দেখলাম সেটা দেখে আমার হার্ট অ্যাটাক হবার অবস্থা। আমি দেখলাম নাহিদ পড়ে আছে মাটিতে, ওর বুকটা ছিঁড়ে নাড়ি ভুড়ি বের করে খাচ্ছে একটা ভয়ঙ্কর দেখতে অবয়ব। এটা দেখে আমি চিৎকার দিয়ে বলে উঠলাম, এই কে আপনি? এটা বলতে সেই অবয়বটা আমার দিকে ঘুরে তাকালেন। ও আমার দিকে ঘুরে তাকাতেই আমার মরে যাবার অবস্থা। কারণ অবয়বটা কে ছিল জানিস? ওটা আমি নিচে। আরে ভাই, আমি নিজেই নিজেকে দেখছি। এতক্ষণ নাহিদের নাড়ি ভুড়ি বের করে যে ভয়ঙ্কর অবয়বটা খাচ্ছিল সেটা আমি নিজের চোখের সামনে নিজেকে দেখছি। আমার দিকে তাকে রক্তমাখা মুখে হাসতে লাগলেন। আমার বুঝতে বাকি রইল না, এটা নিশ্চয় খারাপ কোনো জিন। আমি মনে সাহস রেখে দৌড় দিলাম বাসার দিকে। ওদিকে পিছন থেকে ভয়ঙ্কর বিকট হাসির আওয়াজ ভেসে আসছে, আর পেছন থেকে কে যেন বলল, মরবি, সবাই মরবি। আকাশের মুখে কথাটা শুনে সবাই কেঁপে উঠলাম ভয়ে। এটা কিভাবে সম্ভব? আমার সাথে যে ঘটনা ঘটেছে আকাশের সাথেও তেমনটা ঘটেছে। আমরা নিজেরাই নিজেকে দেখছি, তাও ভয়ঙ্কর ভাবে। আকাশের মুখে কথাগুলো শুনে নাহিদ বলে উঠলো, আমিও তো ভালো নেই রে। কিছুদিন ধরে স্বপ্নে খুবই বাজে ভয়ানক জিনিস দেখছি। অনেকগুলো কালো ছায়া আমাকে ঘিরে রেখেছে, আর নিজেরা বলাবলি করছে, একে মেরে ফেলি না জীবিত কবর দিই। এসব থেকে ভয়ে ঘুম ভাঙে আমার। জানি না কি এসব হচ্ছে। আমি ভেবেছিলাম এটা শুধু আমারই সমস্যা, তাই তোদের কিচ্ছু বলিনি। নাহিদের মুখে কথা শুনে নয়ন বলল, এটার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। জানিস, কিছুদিন ধরে আমার সাথেও কিছু ঘটছে। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই দেখি আমার পায়ের কাছে কেউ একটা বসে আছে। আমি কিচ্ছু বলার আগে জানালা দিয়ে লাফ দিয়ে চলে যায়। নয়নের মুখে কথাটা শুনে ওর কাছে গিয়ে রেগে বললাম, ঠিকই হয়েছে, তোর জন্য এসব ঘটছে আমাদের সাথে। তুই বলছিলি না ওই বাড়ির কথা? এই নিয়ে দুজনের মধ্যে ঝগড়া লেগে যায়। আকাশ ও নাহিদ আমাদের শান্ত করে বলে, থাক, তোরা ঝগড়া করলে সব ঠিক হবে না। সবাই মিলে এটা ভাব, এসব কেন হচ্ছে আমাদের সাথে। আমি তখন ওদের বললাম, ভাবার কিচ্ছু নেই, এটা সব সেই রাতের পর থেকে ঘটছে। যেই রাতে সেই বাড়িতে গিয়েছিলাম আমরা, সেই বাড়ি ওটা যেমন তেমন বাড়ি না, ভয়ঙ্কর একটা বাড়ি। লোকজন ঠিকই বলেছিল, আমরা ভুল করেছি, ওদের কারো কথা বিশ্বাস করিনি। আজ থেকে কয়েকদিন আগের কথা, আমরা 4 বন্ধু মিলে আড্ডা দিচ্ছিলাম। আড্ডার এক ফাঁকে নয়ন বলে উঠে, অনেকদিন পিকনিক করা হয় না রে, কিছু কি ভাবলি? ওর কথা শুনে আমরা বললাম, তা খারাপ হয় না, অনেকদিন পিকনিক করি না, তা কোথায় করা যায়? দূরে কোথাও যাব কি? তখন নয়ন বলে উঠলো, আরে শুন, আমার মাথায় একটা আইডিয়া আসছে। আমাদের পিকনিকটা হবে রাতে, আর অন্য জায়গায়, ওই যে পাশের জঙ্গলে পুরনো জমিদার বাড়ি আছে না, সেখানে। ওর মুখে কথাটা শুনে নাহিদ বলে উঠলো, তা মন্দ হয় না, তোর চিন্তাটা আসলে অন্যরকম। আমি সহমত, সেই পুরনো জমিদার বাড়িতে পিকনিক করব। আমি বললাম, আরে তোদের দুজনের মাথা ঠিক আছে তো নাকি? জানিস না ওই জমিদার বাড়িটা ভালো না? শুন, আমি দাদুর মুখে
মুখে শুনেছি যুদ্ধের সময় ওই জমিদার বাড়ি থেকে সবাই পালিয়ে যায়, তখন থেকে বাড়িটা পড়ে আছে। লোকে এখন ওটাকে ভূতের বাড়ি বলে, জানিস না? আমার মুখে কথাটা শুনে নয়ন ও নাহিদ হা হা করে হাসতে লাগলেন আর বললেন, তুই ভূত বিশ্বাস করিস না শালা বুকা। ওদেরকে থামিয়ে আকাশ বলল, আরে থাম তো, নাহিদের কথাটা একটু ভেবে দেখ, যা করবো ভেবে করা ভালো। নয়ন তখন বলল, আরে কিচ্ছু হবে না, তুই কি পাগল হলি নাকি? আরে আমরা 4 জন একসাথে থাকবো, সেখানে রান্না হবে, সারা রাত ওই বাড়িতে কাটিয়ে সকালে ফিরবো, ঠিক আছে? নয়নের কথায় নাহিদ ও আকাশ রাজি হলেন। আমি একা আর কি বলবো, ওদের কথা মতো আমিও রাজি হলাম। তারপরের দিন রাতে রাত 9টা সবাই মিলে একসাথে হয়ে সবকিছু নিয়ে রওনা করলাম জঙ্গলে থাকা পুরনো জমিদার বাড়িতে। জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটছি, কিছুক্ষণ পর আমরা পৌঁছে গেলাম সেই জমিদার বাড়িতে। পৌঁছানোর পর সবাই বলাবলি করলাম। সবাই ঠিকই বলে রে, এই বাড়িটা দেখতে এখন ভূতের বাড়ি লাগে, চারিদিকে দেখ কিরকম মাকড়সার জাল ছড়িয়ে আছে, এই বলে হাসতে লাগলাম। যাই হোক, একটু জায়গা পরিষ্কার করে সেখানে জিনিসপত্র রাখলাম ও রান্না করার জন্য কাজ শুরু করলাম। সবকিছু গুছিয়ে রান্না করা শুরু করলাম। সবাই বলাবলি করতে লাগলাম, আজ রাতটা অনেক মজা হবে রে, চিকেন বিরিয়ানি হবে, আরো মজা হবে যদি এই জমিদার বাড়ির পেতনিগুলো আমাদের সাথে বিরিয়ানি খায়, এই বলে হাসতে লাগলাম। আকাশ রান্না করছে, ওর পাশে বসে আছি আমি। একটু দূরে নাহিদ ও নয়ন বসে আছে। একসময় নয়ন বলে উঠলো, বাড়িটা অনেক পুরনো, তোরা রান্না কর, আমি বাড়িটা একটু ঘুরে দেখি। ওর কথা শুনে বললাম, এই না, রাতের বেলা যাস না, বাদ দে। আমার কথা শুনে নয়ন বলল, আমি তোর মতো ভীতু না, বুঝলি? এই বলে সে চলে গেল পুরো বাড়িটা ঘুরে দেখতে। নয়ন যাবার বেশ কিছুক্ষণ পর আমি নাহিদকে বললাম, আরে নাহিদ, দেখ তো নয়নটা কই গেল, রান্না তো প্রায় হয়েই এলো, দেখ তো, ডাক ওকে। আমার কথা শুনে নাহিদ চলে গেল নয়নকে খুঁজতে। আমি পাশে বসা, হঠাৎ একটা চিৎকার ভেসে আসলো। চিৎকার শুনে আমি আকাশকে বললাম, কি রে, কে চিৎকার দিল? ওদের কিছু হলো না তো? তুই রান্না কর, আমি দেখি। এই ছেলে দুইটা জ্বালায় মারলো, এই বলে মোবাইলের লাইটটা জ্বালিয়ে খুঁজতে লাগলাম ওদেরকে। সত্যি বাড়িটা অনেক ভয়ানক দেখতে, রাতের অন্ধকারে আরো ভয়ঙ্কর লাগছে। আমি ওদের খুঁজছি আর ডাকছি, নয়ন, এই নয়ন, নাহিদ, কই তোরা? আমার কথায় কোনো আওয়াজ পেলাম না। অনেক বড় বাড়ি, কোথায় গেল কে জানে। আমি একটা করে রুম খুঁজে দেখছি, ওদের কিচ্ছু পাচ্ছি না। হঠাৎ একটা আওয়াজ পেলাম, হাড় চিবানোর আওয়াজ। একটু সামনে যেতেই দেখলাম নাহিদ ও নয়ন বসে কি যেন করছে। আমি ওদের কাছে গিয়ে বললাম, কি রে, কত করে ডাকছি, শুনছিস না কেন? এই বলে ওদের একদম কাছে চলে গেলাম। কাছে যেতেই দেখলাম ওরা ওদের নিজেদের হাত চিবিয়ে খাচ্ছে, আর একজন আরেকজনকে বলছে, খুব মজারে হাত খেতে, এটা কি করছে, পড়ছে রক্ত, কেমনে খাচ্ছে? কাটিয়ে দৌড় দিলাম। এরা হাত বেয়ে নিজের হাত নিজে। এটা দেখে একটা এক দৌড়ে হাঁপাতে আকাশের কাছে গিয়ে বললাম, আকাশ শুন ভাই, পরিস্থিতি ভালো না, আমি খারাপ কিছু দেখছি। এই বলে আকাশকে বললাম, জানিস, নাহিদু নয়নকে দেখলাম ওরা নিজেরাই নিজেদের হাত চিবিয়ে খাচ্ছে। আমার মুখে কথাটা শুনে আকাশ একটা হাসি দিয়ে বলল, এই আবার কঠিন কি, এই দেখ আমিও খাই। এই বলে আকাশ ও আমার সামনে ওর হাতের আঙ্গুলগুলো চিবিয়ে খেতে লাগলো। এই দৃশ্য দেখে আমি ছিটকে 5 হাত পেছনে সরে গেলাম আর বললাম, এই কি হয়েছে তোদের? এই আকাশ, ঠিক আছিস তো? আমার হার্টবিট বের হয়ে গেছে, শরীর কাঁপছে, নিশ্চয় খারাপ কিছু হতে চলেছে। সেখানে এক মুহূর্ত দেরি না করে চিৎকার দিয়ে দৌড় দিলাম। তখন মনে হচ্ছে আমার পিছনে ঝড় শুরু হয়েছে, গাছপালাগুলো মনে হয় ভেঙে পড়বে মাটিতে। পেছন থেকে বিকট হাসির আওয়াজ ভেসে আসছে। মনে হচ্ছে আমার পেছনে অনেকগুলো কুকুর দৌড়াচ্ছে, আমাকে পেলে মনে হয় ছিঁড়ে খাবে। প্রাণের ভয়ে জঙ্গলের ভেতর দিয়ে দৌড়াচ্ছি, জানি না কোন দিকে যাচ্ছি। হঠাৎ কিছু একটার সাথে আঘাত লেগে একটা গর্তে পড়ে যাই। শরীর কাঁপছে, একটু শক্তি পাচ্ছি না। আর শরীরে আজ বুঝি মরে যাব। এটা কিসের গর্ত পড়লাম আমি? ভালো করে লাইটটা দিয়ে যা দেখলাম তাতে আমি শেষ। এটা কোনো গর্ত না, এটা একটা কবর, ভাঙা কবর। সেখানে একটা কঙ্কাল শুয়ে আছে। সেটাকে দেখে তাড়াতাড়ি উপরে উঠতে চাইলাম, কিন্তু এ কি, কঙ্কালটা যে আমার পা টেনে ধরছে। আমি শরীরে কোনো শক্তি পাচ্ছি না, চিৎকার করছি বুক ফেটে, কিন্তু কেউ শুনছে না আমার চিৎকার। জোরে জোরে দোয়া পড়তে লাগলাম আর শরীরের সব শক্তি দিয়ে কবর থেকে উপরে উঠে দৌড় দিলাম। আমি আর পারছি না, এই বুঝি মরে যাব। আমি কোথায় যাচ্ছি? দৌড়াতে সামনে দূরে একটা আলো দেখতে পেলাম। আমি ওই আলোর দিকে দৌড়াতে লাগলাম। সামনে দূরে একটা আলো দেখতে পেলাম। প্রাণের ভয়ে সেই দিকে দৌড়াতে লাগলাম। সামনে গিয়ে বুঝতে পারলাম হারিকেন জ্বালিয়ে কেউ মাছ ধরছে। ওনার কাছে গিয়ে ভয়ে ভয়ে বলতে লাগলাম, আমাকে বাঁচান, সাহায্য করেন একটু, আমি অনেক ভয় পাইছি। আমাকে শান্ত করে লোকটা বললেন, ভয় পাবেন না,
এখানে কেউ নেই, আপনি ওদিক থেকে দৌড়ে আসলেন এই রাতের বেলা, কোথায় গিয়েছিলেন? ওনার কথা শুনে বললাম, আসলে আমরা 4 বন্ধু পিকনিক করার জন্য রাতের বেলা জঙ্গলে ওই পুরনো জমিদার বাড়িতে গিয়েছিলাম। এটা শুনে লোকটা বললেন, ভুল করেছো তোমরা, কি জানো না ওটা এখন ভয়ানক বাড়ি, সবাই ভূতের বাড়ি বলে। আমার শরীর যেন আর চলছে না। ওনার পাশে মাটিতে বসে হাঁপাতে হাঁপাতে বললাম, আমাকে আমার বাসায় একটু রেখে আসবেন প্লিজ, আমি আর পারছি না। তখন ওই লোকটা বললেন, রাতও প্রায় শেষের দিকে, কিছুক্ষণের মধ্যে হয়তো ফজরের আজান দিবে, আপনি এইটুকু রাতটা আমার বাসায় কাটান, সকাল হলে চলে যাবেন। ওনার কথায় আর কথা না বাড়িয়ে রাজি হলাম। চলে গেলাম ওনার সাথে ওনার বাসায়। সেই রাতটা ওনার বাসায় কাটালাম, কিন্তু চোখে একটু ঘুম আসছে না। এটা কি ঘটলো আমার সাথে? আকাশ, নয়ন, নাহিদ ওরা কোথায় আর কেমন আছে? যাই হোক, সকাল হতেই আর দেরি না করে চলে গেলাম সোজা বাসায়। বাসায় কাউকে কিচ্ছু বলিনি ভয়ে। বাসায় যাবার পরে ফ্রেশ হয়ে রওনা করলাম আকাশের বাসার দিকে। কিছুক্ষণ পর পৌঁছে গেলাম ওর বাসায়। গিয়ে দেখলাম আকাশ শুয়ে আছে, শরীরে ভীষণ জ্বর ওর। আকাশ আমাকে দেখে বলল, এই তোরা আমাকে রেখে কোথায় গেছিলি? এটা কিন্তু ঠিক করিসনি, বুঝলি? ওর কথা শুনে আমি অবাক হয়ে বললাম, চুপ কর, আমি না তোরা তুই বল, আমাকে রেখে তোরা কোথায় গেছিলি? জানিস আমার সাথে কাল রাতে জমিদার বাড়িতে কি কি ঘটেছে? এই বলে আকাশকে সব খুলে বলি। আমি আমার কথা শুনে আকাশ বিছানা থেকে উঠে বসে আর অবাক হয়ে বলে, কি বলিস? তুই জানিস আমার সাথে কি ঘটেছে? তাহলে শুন। এই বলে আকাশ বলতে শুরু করে, নয়ন আর নাহিদকে তো আগে বেরিয়েছিল জমিদার বাড়িটা ঘুরে দেখার জন্য। ওদের খুঁজতে তো তুইও গেলি। তখনও আমি একা একা রান্না করছিলাম। অনেকক্ষণ হয়ে গেল, তোদের কোনো খোঁজ না পেয়ে ডাকতে থাকি, এই কোথায় তোরা, চলে আয়। আমার রান্না শেষ হবে একটু পর, কিন্তু তোদের কোনো আওয়াজ পাচ্ছিলাম না। হঠাৎ অন্ধকারের মধ্যে থেকে কে যেন কর্কশ গলায় বলে উঠে, কি রে, রান্না কি হলো? আর কত সময় লাগবে রান্না করতে? ওনার কথা শুনে আমি বলে উঠলাম, কে আপনি? কোথা থেকে কথা বলছেন? এই আকাশ, এই নাহিদ, তোরা আবার মজা করছিস না তো? আরে মজা অনেক হয়েছে, বেরিয়ে আয় এবার। কিন্তু তাও কোনো সাড়া পেলাম না। হঠাৎ আবারও সেই লোকটা বলে উঠল, পিকনিক কি তোরা একাই করবি? খাবার কি তোরা একাই খাবি? আমরা বুঝি কিচ্ছু না? ওনার কথা শুনে বলে উঠলাম, কে ভাই আপনি? এসব উল্টো পাল্টা কথা বলছেন, সাহস থাকে তো সামনে এসে কথা বলেন। আমার কথা শুনে পাশের ঝোপ থেকে একজন লোক বেরিয়ে আসতে লাগলো। ওনাকে দেখে তো আমার জানের পানি শুকায় গেছে রে। কেন, কি করছে লোকটা? আকাশ বলল, আরে ওটা কোনো মানুষ ছিল না ভাই, ওটা একটা খারাপ ভয়ানক জিন। বিশ্বাস কর, এতটা ভয়ানক হয় কেমনে? সেই অবয়বটার কোনো মাথা ছিল না, মাথা ছাড়া একজন আমার সাথে কথা বলছে আর আমার দিকে এগোতে এগোতে বলছে, ওই রান্না হলো, দে মাংস দে। কি রে, দিবি না? এইসব দেখে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। কি করব বুঝতে পারছিলাম না। ভয়ে চিৎকার দিয়ে ডাকছিলাম তোদের, কিন্তু তোদের কোনো সাড়া পাচ্ছিলাম না। এদিকে সেই মাথা ছাড়া অবয়বটা আমার কাছে এসে বলছে, পোড়া মাংস রক্তের সাথে চুবিয়ে কে কেমন হবে রে? এগুলা দাঁড়িয়ে দাঁড়িয়ে না দেখে আমি চিৎকার দিয়ে দৌড় দিই, কিন্তু তখনই পেছন থেকে সেই মাথা ছাড়া অবয়বটা আমার পিঠে জোরে আঘাত করে আমি মাটিতে পড়ে যাই। তখন ও বলতে থাকে, কে রে, রক্ত খাওয়াবি না? দে, তোর শরীরে তাজা রক্ত দে। এই বলে আমার পিঠে ওর বড় বড় নখ দিয়ে একটা আঁচড় কাটে। আমি ব্যথায় চিৎকার দিই, শরীরে সবটুকু শক্তি দৌড়াতে থাকি বাসার দিকে। তখন পেছন থেকে সেই অবয়বটা বলে ওঠে, ভুল করেছিস, এই জমিদার বাড়িতে এসে বাঁচবি না, কেউ বাঁচবি না, সবাইকে মরতে হবে। আমি সামনে পিছনে না তাকিয়ে দৌড়াতে দৌড়াতে বাসার উঠানে এসে জ্ঞান হারিয়ে পড়ে যাই। সারা রাত কোনো জ্ঞান ছিল না আমার। তুই আসার কিছুক্ষণ আগে জ্ঞান ফিরেছে। আমার শরীরে এখন অনেক জ্বর। আকাশের মুখে কথাগুলো শুনে বলে উঠলাম, আমি আগেই বলেছিলাম ওখানে না যেতে। এবার তো শান্তি হলো, তাই না? ভাগ্য ভালো, দুজনে জানে বেঁচে গেছি। ওই জমিদার বাড়িতে না গেলে এমনটা হতো না। আচ্ছা, নয়ন ও নাহিদের কি খবর? এই আকাশ, চল তো ওদের বাসায় যাই। এই বলে নয়ন ও নাহিদের সাথে দেখা করলাম। দুজনকে একসাথে করে জিজ্ঞাসা করলাম, এই
কোথায় গেছিলি তোরা? কথা বল। আমার কথা শুনে নাহিদ ও নয়ন একজন আরেকজনের দিকে তাকিয়ে ভয়ে ভয়ে বলে উঠল,